জাইগোমাইসিটিস থেকে শুরু করব, এখানে অবধি কাটা আছে নেই। জাইগোমাইসিটিস থেকে শুরু করব। জাইগোমাইসিটিসকে কনজুগেশন ফানজাই বলা হয়। কনজুগেশন ফানজাই কেন? জাইগোমাইসিটিস এইভাবে রিপ্রোডিউস করে। গ্যামেটেনজিয়াল কপিউলেশন, কন্ট্যাক্ট নয় কিন্তু, কন্ট্যাক্ট মানে শুধু নিউক্লিয়াসগুলো ফিউজ করছে, কপিউলেশন মানে হচ্ছে পুরো প্রোটোপ্লাজমটা এসে ফিউজ করে যাচ্ছে। গ্যামেটেনজিয়াল কপিউলেশন করে ফিউজ করে বলে, আর গ্যামেটেনজিয়াল কপিউলেশন যদি রিপ্রোডিউস করে, মানে গ্যামেটেনজিয়াল কপিউলেশন দিয়ে যদি রিপ্রোডিউস করে, তখন কনজুগেশন বলে সেই মেথডটাকে কনজুগেশন বলে। তোরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যে তো অ্যাকচুয়ালি রিপ্রোডাকশনটা ডিটেলসে পড়িসনি, সিলেবাসে ছিল না বলে আমিও পড়ালাম না, খুব ডিটেলসে যাইনি। ওই ব্যাকটেরিয়াতেও যখন এই ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম আর ওই ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম একসাথে ফিউজ করে, সেটাকে কনজুগেশন বলা হয়। তো এইখানে প্রোটোপ্লাজমটা ফিউজ করছে, এখানে মেথডটার নাম দেওয়া নেই, দ্যাট ওটা কনজুগেশন। আর যেহেতু জাইগোমাইসিটিসরা কনজুগেশন গ্যামেটেনজিয়াল কপিউলেশন মেথডটা দিয়ে রিপ্রোডাকশন করে, ওই জন্য এদেরকে বলা হয় কনজুগেশন ফানজাই। আচ্ছা, এদের মধ্যে কি ফর্ম হয়েছে? দেখ, গ্যামেটেনজিয়াল কপিউলেশনে ফিউজ করার পর যে স্পোরটা ফর্ম হয়েছিল, সেই স্পোরটার নাম কি ছিল? জাইগোস্পোর। মনে আছে? যেহেতু জাইগোটের মতো হওয়ার কথা, বাট এরা স্পোর, তো জাইগোস্পোর নাম ছিল, ওই জন্য এদের নামটাও কি হয়ে গেছে দেখ, জাইগোমাইসিটিস। এই মেথডটা দিয়ে রিপ্রোডাকশন করে আর জাইগোস্পোর ফর্ম হয় বলে এদের নাম হয়ে গেছে কি? জাইগোমাইসিটিস এদের নাম, ঠিক আছে? The common black bread mold, Rhizopus and Mucor, belong to this group. The group is named Zygomycetes because a diploid resting zygospore is formed during the life cycle. ব্র্যাকেট করে রাখ, কোয়েশ্চেন আসতেই পারে, এদের নাম কেন জাইগোমাইসিটিস, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক সবারই আছে, 5টা করে অ্যাটলিস্ট মুখস্থ করে রাখতে হবে। প্রথমটা হচ্ছে এরা স্যাপ্রোফাইট, বেশিরভাগ ফানজাইরাই কিন্তু স্যাপ্রোফাইটিক হয়, ঠিক আছে? ডেড ডিকেড ম্যাটারের ওপর সার্ভাইভ করে, নিউট্রিশন ওরা ডিরাইভ করে। সাম আর প্যারাসাইটস অন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। সেল ওয়াল ইজ মেনলি কম্পোজড অফ কাইটিন। সেল ওয়াল কী দিয়ে বানানো? কাইটিন দিয়ে বানানো। সেটা একদম ফানজাই যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে ফানজাইয়ের যে সেল ওয়ালে যে সেলুলোজটা আছে, সেই সেলুলোজটাকে কাইটিন বলা হয়। ইটস আ টাইপ অফ সেলুলোজ, যেটা কাইটিন বলা হয় ফানজাইদের মধ্যে। মাইসেলিয়ামটা এদের ওয়েল ডেভেলপড। মাইসেলিয়াম কি বলেছিলাম? অনেকগুলো হাইফা যখন একসাথে থাকে সে বান্ডিলটাকে মাইসেলিয়াম বলা হয়। মাইসেলিয়ামটা ওয়েল ডেভেলপড, ব্রাঞ্চড অ্যান্ড সিনোসাইটিক আছে। সিনোসাইটিক এখানে একটা নতুন টার্ম। সিনোসাইটিক কি একটু বোঝ। সিনোসাইটিক হচ্ছে, আচ্ছা তোরা যখন মাইটোসিস পড়েছিলি ক্লাস 10-এ, মাইটোসিসে কি দেখেছিলি? আগে নিউক্লিয়ার ডিভিশনটা হচ্ছে, কেরিওকাইনেসিস আগে হচ্ছে। কেরিওকাইনেসিস হওয়ার পর যখন দুটো নিউক্লিয়াস ফর্ম হয়ে যায়, তখন সাইটোকাইনেসিস হয়ে দুটো সেল দুদিকে চলে যায়, তাই তো? যখন মোটামুটি কেরিওকাইনেসিস হয়ে দুটো নিউক্লিয়াস ফর্ম হয়ে যায়, তখন সাইটোপ্লাজমটাও ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। সাইটোপ্লাজমটা এখানে অর্ধেক চলে গেল, এখানে অর্ধেক চলে গেল, ফাইনালি এখানে ফারো হলো, দিয়ে দুটো সেল ফর্ম করে গেল। এই তোরা পড়েছিলি ক্লাস 10-এ, ঠিক আছে? এক এক সময় কি হয়, ধর একটা সেল এরকম ডিভাইড করছে করে নিউক্লিয়াসটা হয়তো ডিভাইড করেছে, কিন্তু সাইটোকাইনেসিস আর হলো না। সাইটোকাইনেসিস না হওয়ার জন্য একটা সেলে কি হলো? দুখানা নিউক্লিয়াস চলে এলো, বুঝতে পারছিস? দুখানা নিউক্লিয়াস চলে এলো। এবার ধর এই নিউক্লিয়াসটা আরও ডিভাইড করলো, এই নিউক্লিয়াসটা ডিভাইড করে দুখানা হয়ে গেল, এই নিউক্লিয়াসটা আরও ডিভাইড করে দুখানা হয়ে গেল, কিন্তু কিছুতেই সাইটোকাইনেসিস আর হচ্ছে না, শুধুমাত্র কেরিওকাইনেসিস হয়ে যাচ্ছে। তাহলে একটাই সেল আছে, দেখ সেল একটাই আছে, সেলটা অ্যাকচুয়ালি ভাগ হয়ে দুখানা হয়ে যাওয়া উচিত ছিল বা চারখানা হয়ে যাওয়া উচিত ছিল। সেলটা ভাগ আর হয়নি বিকজ সাইটোকাইনেসিস হয়নি, সাইটোপ্লাজম ডিভাইড হয়নি। এই যে একটা সেলের মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস চলে এসেছে, একটা সেলের মধ্যেই যে মাল্টিপল নিউক্লিয়াস চলে এসেছে, বা এদের এই সেলটাকে বলা হতে পারে মাল্টি নিউক্লিয়েট, এটাকেই বলা হয় সিনোসাইট। তাহলে এই সেলটাকে কি বলতে পারবি তুই? এই সেলটা হচ্ছে সিনোসাইট, এই সেলটাকে বলতে পারবি সিনোসাইট। যদি ভুলে যাস ইনকেস লিখে রাখ, আমি ডিকটেট করছি, আস্তে আস্তে লিখে রাখ। A sinusoid is a multinucleate cell. Multinucleate spelling আমি লিখে দিয়েছি। A sinusoid is a multinucleate cell which can result from multiple nuclear divisions without cytokinesis.
A sinusoid is a multinucleate cell which can result from multiple nuclear divisions without cytokinesis. ঠিক আছে, ক্যারিওকাইনেসিস হয়ে যাচ্ছে, বাট তারপরে যে সাইটোকাইনেসিসটা হওয়ার দরকার সেটা হচ্ছে না, ফলে একটা সেলের মধ্যে অনেক নিউক্লিয়াস জমে যাচ্ছে, সে মাল্টি নিউক্লিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো মাইসেলিয়ামটা ওয়েল ডেভেলপড, কিন্তু মাইসেলিয়ামটা কীরকম? মাইসেলিয়াম হচ্ছে সিনোসাইট। ওকে, নেক্সট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? স্পোরেঞ্জিওস্পোর্স দিয়ে, অ্যাপ্টেনোস্পোর্স দিয়ে, কনিডিয়া, এই তিনটেই আমি আগের পাতাতেই পড়ালাম। এইভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন তো প্রথম থেকেই বলছি যে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? গ্যামেটেঞ্জিয়াল কপিউলেশন হিসাবে হয়, যেটাকে কনজুগেশনও বলা হয়। ঠিক আছে, আর ওই জন্য এদেরকে কী বলে? কনজুগেশন ফাঙ্গি। দিস পয়েন্ট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট বিকজ ওদের জিজ্ঞেস করতে পারে যে জাইগোমাইসিটিসকে কনজুগেশন ফাঙ্গি কেন বলা হয়, ফানজাই কেন বলা হয়, তো এই পয়েন্টটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ফিউজিং গ্যামেটস আর মাল্টিনিউক্লিয়েট, অবভিয়াসলি গ্যামেটগুলো ফিউজ করলে মাল্টিনিউক্লিয়েট হয়ে যায়। গ্যামেটগুলো ফিউজ করার পর মাল্টিনিউক্লিয়েট হয়ে যায়, মানে গ্যামেটগুলো ধর ফিউজ করলো, এই ধর একটা গ্যামেট একটা নিউক্লিয়াস আছে, এই ধর একটা গ্যামেট একটা নিউক্লিয়াস ছিল, ফিউজ করলো। ফিউজ করার পর কি উচিত ছিল? এই দুটো নিউক্লিয়াস ফিউজ করে একটা নিউক্লিয়াস হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু নিউক্লিয়াস কিছুতেই ফিউজ করছে না, তো আবার গ্যামেটটাও কি হয়ে গেল? মাল্টিনিউক্লিয়েট হয়ে গেল। ঠিক আছে, দ্য ফিউজিং গ্যামেটস আর মাল্টিনিউক্লিয়েট অ্যান্ড আর কল সিনোগ্যামেটস। কি বলা হয়? সিনোগ্যামেটস। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রডিউসেস আ রেস্টিং ডিপ্লয়েড জাইগোস্পোর, অলরেডি বললাম, আবার পাতাটা উল্টে দেখ, গ্যামেটেঞ্জিয়াল কপিউলেশনের মধ্যে কি লেখা আছে? যেটা জাইগোস্পোর্স ফর্ম করে সেটাই এখানেও লেখা আছে, যেটা জাইগোস্পোর ফর্ম করে ওই জন্য এদের নাম জাইগোমাইসিটিস। অন জার্মিনেশন ইট প্রডিউসেস আ জার্ম স্পোরেঞ্জিওফোর। আচ্ছা, স্পোরেঞ্জিওফোর কি ছিল মনে আছে? স্পোরেঞ্জিওফোর কি ছিল? যেই হাইফিতে টার্মিনাল স্পোরেঞ্জিয়া। আচ্ছা, হোয়াট ওয়াজ স্পোরেঞ্জিয়া? এই টার্মগুলো ভুলে যাবি, এখন নতুন শুনছিস। হোয়াট ওয়াজ স্পোরেঞ্জিয়া? যার মধ্যে স্পোর্স থাকে, যার মধ্যে স্পোর্স প্রডিউস হয় আর স্টোর হয়, স্পোরেঞ্জিয়া, সেটাকে স্পোরেঞ্জিয়া বলা হয়। স্পোরেঞ্জিয়াম অ্যাকচুয়ালি, স্পোরেঞ্জিয়াম প্লুরাল হচ্ছে স্পোরেঞ্জিয়া। স্পোরেঞ্জিয়াম বলা হয় যার মধ্যে স্পোর্স প্রডিউস হয়, স্টোর হয়। যেই হাইফাটার মধ্যে টার্মিনাল জায়গা স্পোরেঞ্জিয়াম থাকে সেটাকে কি বলা হয়? স্পোরেঞ্জিওফোর। সেটাকেই স্পোরেঞ্জিওফোর বলা হয়। ঠিক আছে, তো জার্মিনেশন হয়ে গিয়ে স্পোরেঞ্জিওফোর ফর্ম করে, আর স্পোরেঞ্জিও ফর্মটা কি ফর্ম করে? দেখ লেখাই আছে টার্মিনাল স্পোরেঞ্জিয়াম। তাহলে এই স্পোরেঞ্জিওফোরটাই কি ফর্ম করবে? এই স্পোরেঞ্জিওফোরটাই কি ফর্ম করবে? টার্মিনাল স্পোরেঞ্জিয়াম। টার্মিনাল কেন? বিকজ একদম উপরে গিয়ে ফর্ম করছে। ঠিক আছে, আচ্ছা, ইন দ্য জার্ম স্পোরেঞ্জিয়াম নিওস্পোর্স কল দ্য জার্ম স্পোর্স আর প্রডিউস। আমি সেটাই বললাম যে স্পোরেঞ্জিয়ামের মধ্যে কি ফর্ম হবে? স্পোর্স ফর্ম হবে। তো স্পোরেঞ্জিয়ামের মধ্যে যে স্পোর্সগুলো ফর্ম হবে এখানে কি নাম হবে? মিওস্পোর্স। স্পোর্সগুলো কীরকম হবে? মিওস্পোর্স। কেন মিওস্পোর্স হবে? বিকজ মিওসিস হয়ে তৈরি হবে, স্পোর্সগুলো মিওসিস হয়ে তৈরি হবে, ওই জন্য সেগুলোকে বলা হবে মিওস্পোর্স। ঠিক আছে, ইন দ্য জার্ম স্পোরেঞ্জিয়াম মিওস্পোর্স আফটার দ্য জার্ম স্পোর্স আর প্রডিউসড আফটার মিওসিস। ব্যাস, এই জিনিসটা নেই, কেটে দে, দিস ইজ নট দেয়ার ইন দ্য সিলেবাস। নেক্সট পেজে আছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ জাইগোমাইসিটিস। এটা আলাদা করে সিলেবাসে মেনশন নেই, সো আমি বলবো না সব কটা পয়েন্ট পড়ে ফেল, বাট আই উড সাজেস্ট দুটো পয়েন্ট অ্যাটলিস্ট পড়ে রাখ, চলে আসতেই পারে। অ্যাকচুয়ালি আফটার অল ক্লাস 11-এ কিন্তু স্কুল পেপার প্রিপেয়ার করবে না, বোর্ড পেপার প্রিপেয়ার করবে, সো ইউ নেভার নো কীরকম কী চলে আসে। সো দুটোই অ্যাটলিস্ট, যে কোনো দুটো, যা ইজি মনে হয় যে কোনো দুটো ইকোনমিক ইম্পর্টেন্স পড়ে রাখ। অ্যান্ড অফকোর্স এক্সাম্পল পড়তে হবে কিন্তু। জাইগোমাইসিটিসের মধ্যে দুটো এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি, রাইজোপাস আর মিউকর, এখানেও দেখতে পাচ্ছি। তো দুটোর নাম মনে রাখবি, রাইজোপাস আর মিউকর, আর যে কোনো দুটো ইকোনমিক ইম্পর্টেন্স। ঠিক আছে, নেক্সট চলে আসবো অ্যাস্কোমাইসিটিস। এদেরকে স্যাক ফানজাই বলা হয়। ওকে, এদেরকে স্যাক ফানজাই বলে, একটা স্যাক ফর্ম করে। আমি তখন অ্যাসকাস আগের কথায় বলেছিলাম, আই ডিড মেনশন অ্যাবাউট ইট ইন দ্য লাস্ট পেজ। এই যে অ্যাসকাস, এটা একটা স্যাক মতো ফর্ম করে, যেটাকে অ্যাসকাস বলা হয়। এর মধ্যে ফর্ম হয় অ্যাসকোস্পোর্স। যেহেতু এদের একটা স্যাক ফর্ম হয়, এদেরকে ওই জন্য বলা হয় স্যাক ফানজাই।
স্যাক ফাঞ্জের লার্জ গ্রুপ ব্লাবলা। আচ্ছা, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ে রাখতে হবে। প্রথমত হচ্ছে সারা জীবনের, এই যদি ক্যারেক্টারিস্টিক্স আমি লিখতে দিই, প্রথম পয়েন্টটা লিখবি না কিন্তু, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান আনইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ সব ফাঞ্জারাই কিন্তু স্যাপ্রোফাইটস হয়। তো প্রথম পয়েন্টটা লিখে দিলে না আমি মার্কস দেবো, না তোদের স্কুলের টিচার মার্কস দেবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টটা দেখ, সেকেন্ড পয়েন্টটা লিখতে পারিস হ্যাপ্লয়েড ফাঞ্জাই। এরা বুঝতে পারছিস, এটাদের বডিটাই কিন্তু হ্যাপ্লয়েড। আমাদের বডি কি, আমরা কিন্তু ডিপ্লয়েড, ঠিক কি না? আমাদের গোটা বডি কি, আমাদের গোটা বডি ডিপ্লয়েড। শুধুমাত্র আমাদের রিপ্রোডাক্টিভ সেলসগুলো হ্যাপ্লয়েড হয়, শুধুমাত্র দ্য গ্যামেটস দ্যাট উই ফর্ম, দ্য অনলি দ্য গ্যামেটস দ্যাট উই ফর্ম আর হ্যাপ্লয়েড, বাট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ অ্যান অর্গ্যানিজম উই আর ডিপ্লয়েড। এরা হচ্ছে এদের এরা অ্যাজ অ্যান অর্গ্যানিজম এরা হ্যাপ্লয়েড, ঠিক আছে। মাইসিলিয়ামটা কি দিয়ে প্রডিউস? সেপ্টেড হাইফা, দরকার নেই, জাস্ট সেকেন্ড লাইন হাইফা অব্দি পড়লেই হবে, দরকার নেই, তাছাড়া আর দরকার নেই। সেল ওয়াল ইজ মেড আপ অফ কাইটিন, এটাও কিন্তু আনইম্পর্টেন্ট। কাইটিন বা ফাঙ্গাল সেলুলোজ দিয়ে বানানো সেল ওয়ালটা, দিস ইজ অ্যান আনইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ দেখতেই পাচ্ছিস সবারই কিন্তু সেল ওয়ালে কাইটিনই আছে। এমন কিছু পয়েন্ট লিখতে হবে যেটা এদের জন্য ইউনিক, ওকে। মোটাইল স্ট্রাকচারস আর অ্যাবসেন্ট ইন দ্য লাইফ সাইকেল অফ অ্যাসকোমাইসিটিস, এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো না, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ফিফথ পয়েন্টটা, এরা স্যাক ফাঞ্জাই কেন সেইটা ভালো করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। এই যে লেখাও আছে প্রথমে মোস্ট ডিস্টিংটিভ ফিচার, যদি তোকে 3টা ক্যারেক্টারিস্টিক্স বা 5টা ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলা হয়, সব থেকে আগে তো এটাই লিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টে লিখতে পারিস, ফোর্থ পয়েন্টটা একদম লাস্টে, যদি তোরা কোনো কিছু মনে না করে তবে ফোর্থ পয়েন্ট লিখবি। মোস্ট ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য গ্রুপ হচ্ছে ফর্মেশন অফ আ স্যাক লাইক স্ট্রাকচার, এদের একটা বস্তার মতো স্ট্রাকচার ফর্ম হয়, যেটাকে অ্যাসকাস বলা হয়। অ্যাসকাসের মধ্যে কটা অ্যাসকোস্পোর্স থাকে? 8টা, আর স্পোর্সগুলো কি? হ্যাপ্লয়েড। স্বাভাবিক, আমাদের বডিতেও গ্যামেটস কীরকম? হ্যাপ্লয়েড, তো ওদেরও স্পোর্স তো হ্যাপ্লয়েডই হবে, ঠিক আছে। These are formed by sexual fusion of two hypha of opposite mating types. The two haploid nuclei in the young ascus fuse to form a diploid nucleus. Finally দুটো হ্যাপ্লয়েড স্পোর্স জুড়ে গিয়ে কি ফর্ম করবে? ডিপ্লয়েড নিউক্লিয়াস। ডিপ্লয়েড হলো, ঠিক আছে। ডিপ্লয়েড হওয়ার পর যে জাইগোটটা হবে, সে আবার মিওসিস করে 8টা হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর্স ফর্ম করবে। The spores in each ascus belongs to both mating type. On the rupture of ascus, ascospores are released. মানে কি? দেখ, এই ধর তোর একটা অ্যাসকাস, ধর এটা কিন্তু এটা ইয়াং, ঠিক আছে। তো ইয়াং অ্যাসকাসে ইমম্যাচিওর অ্যাসকোস্পোর্স থাকবে, স্পোরগুলো কি? হ্যাপ্লয়েড। এই একটা স্পোর ধর, এই একটা হ্যাপ্লয়েড স্পোর, তো এই দুটো স্পোর ফিউজ করে গিয়ে ডিপ্লয়েড একটা স্ট্রাকচার ফর্ম করবে। এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, জাইগোটও না, ডিপ্লয়েড নিউক্লিয়াস, কি? ডিপ্লয়েড একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিপ্লয়েড। এবার এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস আন্ডারগো করবে, আর মিওসিস মানেই কি? মিওসিস মানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে, মানে 2n থেকে হাফ হয়ে যাবে। তো এবার অ্যাসকাসটা ম্যাচিওর হয়ে যাবে। এখানে অ্যাসকাসটা ইয়াং অ্যাসকাস ছিল, এখানে একটা ম্যাচিওর অ্যাসকাস। এই ম্যাচিওর অ্যাসকাসের মধ্যে এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস আন্ডারগো করার জন্য ফাইনালি 8টা হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর্স ফর্ম করবে। কেন হ্যাপ্লয়েড হয়ে গেল? বিকজ এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা মিওসিস করার জন্য 8টা হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর্স ফর্ম করলো। প্রথমে ইয়াং অ্যাসকাসে যেই অ্যাসকোস্পোর্সগুলো থাকে তারা হ্যাপ্লয়েডই থাকে, কিন্তু তারা ফিউজ করে আগে ডিপ্লয়েড নিউক্লিয়াস ফর্ম করে, সেই ডিপ্লয়েড নিউক্লিয়াস আবার মিওসিস হয়ে গিয়ে 8টা হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর্স ফর্ম করে, ঠিক আছে। 4 or 8 haploid ascospores. The spores in each ascus belong to both mating types. মানে যে স্পোর্সগুলো যে ফর্ম হয় সেটা ফিমেল টাইপ মেল টাইপ দু রকমেরই হয়। বোথ মেটিং টাইপ মানে ফিমেল টাইপ আর মেল টাইপ দু রকমেরই স্পোর হতে পারে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়? ওইডিয়া, ক্ল্যামাইডোস্পোর্স, কনিডিয়া, এই জিনিসগুলো কি কি যদি ভুলে গিয়ে থাকিস, জাস্ট টার্ন ওভার দ্য পেজ আর এইগুলো পড়ে নিবি, এইগুলো আবার দেখে নিবি, কোনটা ওইডিয়া, কোনটা কনিডিয়া, কোনটা ক্ল্যামাইডোস্পোর্স, কোনটা কীরকম হয়, জাস্ট গো থ্রু ইট, ঠিক আছে। কনিডিয়াগুলো নন মোটাইল হয়, সেটা আমরা পড়েছি। এক্সোজেনাসলি ফর্ম হয় ইন চেইনস। এক্সোজেনাস মানে অরিজিনেটস আউটসাইড দ্য বডি,
আউটসাইড দ্য সেল। এক্সোজেনাস মানেই হচ্ছে কি অরিজিনেট করে বাইরে, কোনো জিনিস বাইরে বডির বা সেলের বাইরে অরিজিনেট করলে সেটাকে এক্সোজেনাস বলা হবে। কোনো জিনিস বডির বা সেলের ভেতরের দিকে অরিজিনেট করলে এন্ডোজেনাস বলা হবে। ইনসাইড সো এন্ডো, আউটসাইড তো এক্সো, ঠিক আছে। এই কনিডিও ফোর্সগুলো ব্রাঞ্চ হতে পারে বা আনব্রাঞ্চ। আবার কনিডিও ফোর্স কি, টার্মগুলোতে কনফিউজ হোস না। কনিডিও ফোর কি, হোয়াট ইজ আ কনিডিও ফোর? যেই হাইফার টার্মিনাল পজিশনে স্পোরাঞ্জিয়াম আছে, মানে এই বস্তাটা আছে, সেই হাইফাটাকে স্পোরাঞ্জিও ফোর বলে। যেই কনিডিয়ার মাথায় স্পোর্স হবে, কনিডিয়া হবে, সেইটাকে কনিডিও ফোর বলা হবে। নামটা একই, দেখ এখানেও ফোর আছে এখানেও ফোর, সো ব্যাপারটা একই, কিন্তু জাস্ট ওটা কনিডিয়া বলে কনিডিও ফোর নাম দিয়ে দিয়েছে, নাথিং এলস, তাছাড়া আর কিছু ব্যাপার না। ইনফ্যাক্ট ডায়াগ্রামটাও দেখ, লুক অ্যাট দিস ডায়াগ্রাম, এই ছবিটা দেখ, একটা হাইফা যার টার্মিনালে প্রচুর কনিডিয়া ফর্ম করেছে, তাহলে এই হাইফাটার নাম কি হয়ে যাবে? ইট উইল বি কনিডিও ফোর। যেমন স্পোরাঞ্জিও ফোর তেমন কনিডিও ফোর, নাথিং ডিফারেন্ট। কিন্তু কোনো সময় প্রবলেম হলে ডায়াগ্রাম দেখে নিবি। নেক্সট কি, ইন ইউনিসেলুলার ফর্মস লাইক ইস্ট, ফিশন, ফ্র্যাগমেন্টেশন, বাডিং আর দ্য কমন মেথডস, যেগুলো ইউনিসেলুলার, এদের মধ্যে এই ফাঞ্জাইগুলো অ্যাকচুয়ালি ইউনিসেলুলারও হতে পারে আর মাল্টিসেলুলার বডিও হতে পারে। যারা ইউনিসেলুলার তারা তো এত কাণ্ড করে স্পোর্টস বানাতে পারবে না বা এত এরকম কমপ্লিকেটেড রিপ্রোডাকশন করতে পারবে না। তারা ওই ব্যাকটেরিয়ার মতো বা ছোটোখাটো ইস্টের মতো কি করবে, ইস্ট, ফিশন, এই তো হ্যাঁ ইস্টের মতন, আমি এক্সাম্পল যেটা দিলাম আর কি, ফিশন, ফ্র্যাগমেন্টেশন, বাডিং এসব করে রিপ্রোডাকশন করবে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? গ্যামেট এঞ্জেল কপুলেশন, গ্যামেট এঞ্জেল কন্ট্যাক্ট, স্পারমেটাইজেশন, সোম্যাটোগামি, সব রকমভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। এক একটা অর্গানিজম এক একভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ঠিক আছে। সো তুই যদি এখন প্রথম 3টে পয়েন্টস পড়িস আর লাস্টের দিকের পয়েন্টটা পড়লি না, বিকজ যেহেতু চ্যাপ্টারে বলা আছে 4-5টা ক্যারেক্টারিস্টিক্স পড়তে, তোরা হয়তো প্রথমের দিকে 4-5টা ক্যারেক্টারিস্টিক পড়লি, লাস্টের দিকে আর পড়লি না। প্রবলেমটা এরকম হয়ে যাবে যদি কোয়েশ্চেন আসে হোয়াট কাইন্ড অফ রিপ্রোডাকশন ডাজ দ্য অ্যাসকোমাইসিডিস আন্ডারগো, বলতে পারবি না, বিকজ তুই তো লাস্টের দিকে একটা পয়েন্টস পড়িসই নি। সো এই রিপ্রোডাকশনের পয়েন্টসগুলো ছাড়িস না, বিকজ কোয়েশ্চেন আগের সময় চলে আসে অ্যাসকোমাইসিডিসে কীরকম রিপ্রোডাকশন হয়, বেসিডিওমাইসিডিসে কীরকম রিপ্রোডাকশন হয়, তখন কিন্তু বলতে পারবি না। সো 9th পয়েন্টটা মনে রাখবি, কীভাবে এরা রিপ্রোডাকশন করতে পারে, গ্যামেট এঞ্জেল কপুলেশন করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে, স্পারমেটাইজেশন, সোম্যাটোগামি সব করতে পারে। ফার্টিলাইজেশনের প্রথমে প্লাজমোগ্যামি হয়, তারপরে ক্যারিওগ্যামি হয়। প্লাজমোগ্যামি মানে কি, প্রথমে কি হয়, প্লাজমোগ্যামি কি বললাম, প্রথমে এই প্রোটোপ্লাস্ট এসে দুজনে ফিউজ করে যায়। আগে প্রোটোপ্লাস্টগুলো ফিউজ করে যায়, তারপরে নিউক্লিয়াসগুলো ফিউজ করে, বোঝা গেছে? প্রথমে প্রোটোপ্লাস্টগুলো ফিউজ করে, মনে আছে তো, আই এক্সপ্লেইনড ইট। এই যে প্রথমে এই প্রোটোপ্লাস্ট আর এই প্রোটোপ্লাস্ট দুটো আগে প্রোটোপ্লাস্টটা ফিউজ করলো, নিউক্লিয়াসগুলো তখনও পর্যন্ত ফিউজ করেনি, তারপরে এসে নিউক্লিয়াসটা ফিউজ করলো। তাহলে প্রথমে প্লাজমোগ্যামি হলো, তারপরে ক্যারিওগ্যামি হলো। এক্সাম্পল পড়ে নিবি। আচ্ছা, ইস্টের ব্যাপারে ডিটেলস এখানে লেখা আছে, ডিটেলস দরকার নেই, দিস পার্ট ইজ নট রিকোয়ার্ড। এই পেজটাও কিছু লাগবে না, এই পাতাটাতেও কিছু দরকার নেই। নেক্সট চলে আসবো এই পাতাটায়, এত অবধি কিছু লাগবে না, ঠিক আছে। বেসিডিওমাইসিটিস থেকে শুরু করবো। বেসিডিওমাইসিটিসকে ক্লাব ফাঞ্জাই বলা হয়, জাইগোমাইসিটিসকে কনজুগেশন ফাঞ্জাই, অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঞ্জাই, স্যাকের মতো দেখতে, আর বেসিডিওমাইসিটিসকে ক্লাব ফাঞ্জাই, কারণ এদেরকে ক্লাবের মতো দেখতে হয়। মাশরুম বেসিডিওমাইসিটিসের মধ্যে পড়ে, মাশরুমকে ক্লাবের মতো দেখতে হয়, এই যে দিস ইজ লাইক আ ক্লাব, তো ওই জন্য বেসিডিওমাইসিটিসকে বলা, মানে ক্লাব ফাঞ্জাই বলা হয়, ঠিক আছে। এই যে ওদের রিপ্রোডাক্টিভ যে হাইফা আছে, হাইফা মানে কি, এই হচ্ছে হাইফা, এই হচ্ছে হাইফা। হাইফার মাথায় কি থাকে, স্পোরাঞ্জিয়াম, যার মধ্যে স্পোর স্টোর থাকে, ঠিক কি না, ঠিক কি না, স্পোর ওর মধ্যে স্টোর থাকে। তো এবার এইগুলো, এই যে স্পোরাঞ্জিয়ামগুলো বিভিন্ন বিভিন্ন নাম আছে। এক্ষুনি যে অ্যাসকোমাইসিটিস পড়লাম, অ্যাসকোমাইসিটিসে কি দেখলি, কোথায় স্পোর ফর্ম হচ্ছে, একটা অ্যাসকাসে। তো স্পোরাঞ্জিয়াম আর অ্যাসকাস তো ব্যাপারটা একই হলো। স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে পোলেন বলছি, স্পোর্সগুলো যে স্টোর হয়, আর অ্যাসকাসের মধ্যে স্পোর্সগুলো স্টোর হয়, একই তো নাম। এবার তুই বলতে তাহলে আলাদা কেন নাম,
আলাদা কিছু নাম না। স্পোরেঞ্জিয়াম সব ফানজাইদেরকে একসাথে নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে? এই ধর আমরা যে ব্যাগ নিই, আমি যে বিএজি ব্যাগের কথা বলছি, আমরা তো সব ব্যাগকেই ব্যাগ বলি, কিন্তু তখন যখন আমি স্পেসিফিক্যালি যখন বলি, তখন একটাকে আমরা স্কুল ব্যাগ বলি, একটাকে আমরা পার্স নামে জানি, একটাকে আমরা ওয়ালেট নামে জানি, একটাকে আমরা স্লিং ব্যাগ নামে জানি, একটাকে আমরা স্যাশেল টোট নামে জানি। বিভিন্ন নাম কেন হয়ে যাচ্ছে? আমি তো সব ব্যাগই বলতে পারি। নাম কেন হয়ে যাচ্ছে? বিকজ এরা বিভিন্ন বিভিন্ন কাজে লাগছে। সিমিলারলি এগুলো সবই স্পোরেঞ্জিয়াম, অ্যাসকাসও একটা স্পোরেঞ্জিয়াম, কিন্তু এটা অ্যাসকোমাইসিটিসদের মধ্যে যেহেতু এদেরকে একটু স্যাকের মতো দেখতে লাগে, অ্যাসকাস নাম দিয়ে দিয়েছে। সিমিলারলি বেসিডিওমাইসিটিসেও এরকম স্পোর ফর্মেশনের একটা জায়গা আছে, সেটাকে আবার বলা হয় বেসিডিয়াম। স্পোরেঞ্জিয়াম, বেসিডিয়াম, এখানেও কিন্তু স্পোরসিস ফর্ম হয়। আর এটা কোথায় থাকে? একটা হাইফার মাথায় দেখ মাশরুম ফর্ম হয়ে গেল, মাশরুমের মতো দেখতে লাগছে। তো বেসিডিওমাইসিটিসে, এই যে পড়তে যেটা আমরা চলেছি, বেসিডিওমাইসিটিসে এরকম একটা হাইফা থাকে, আর তার মাথায় এরকম একটা বেসিডিয়াম থাকে, যার মধ্যে স্পোর্স প্রডিউস হয় আর স্টোর হয়। এটাকেই বলা হয় বেসিডিয়াম, ঠিক আছে? আর ওই জন্য এদেরকে ক্লাব ফানজাই বলা হয়, আর ওই জন্য এদেরকে বেসিডিওমাইসিটিস বলা হয়। আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যে বেসিডিওমাইসিটিসের নাম কোথা থেকে এসেছে। দিস গ্রুপ গেটস ইটস নেম ফ্রম বেসিডিয়াম, দ্য ক্লাব শেপড স্ট্রাকচার অ্যাট দ্য টিপ অফ দ্য রিপ্রোডাক্টিভ হাইফা উইচ বিয়ার্স 4 স্পোর্স অ্যাট ইটস টিপ। কটা স্পোর আছে? যেমন অ্যাসকাসের 8টা স্পোর বা 4টে স্পোর, এখানে মাথার উপরে ক্লাব শেপ স্ট্রাকচারে কটা স্পোর্স থাকবে? 4টে স্পোর্স, ঠিক আছে? সব থেকে কমনলিতে এদিক ওদিক কোনটা পাবে? বেসিডিওমাইসিটিস, কারণ মাশরুম টাশরুম এদিক ওদিক প্রায় দেখা যায়। বাদ বাকি অ্যাসকোমাইসিটিস দেখলেও তুই চিনতেও পারবি না, আর এখানে সব জায়গায় পাওয়াও যায় না। আনলেস ইউ গো টু আ ফরেস্ট, এত বেশি পাওয়া যাবে না বেসিডিওমাইসিটিসকে, ঠিক আছে? ওকে, দেয়ার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স অর ফ্রুটিং বডিজ আর কোয়াইট লার্জ। যেগুলো থেকে ওরা রিপ্রোডাকশন করে, ফ্রুটিং বডিজ মানে যেখান দিয়ে ওরা রিপ্রোডাকশন করে, সেই স্ট্রাকচারগুলো বেশ বড় বড় হয়। ক্যারেক্টারিস্টিক্সে আমরা চলে যাবো। প্রথমে হচ্ছে মাইসিলিয়াম হচ্ছে পেরিনিয়াল, মানে বছরের পর বছর থাকে, অ্যানুয়াল নয় যে 1 বছর পর নষ্ট হয়ে যায়, বছরের পর বছরে মাইসিলিয়ামগুলো থাকে। সেপ্টেট মানে বডিতে এরকম ভাগ থাকে, সেপ্টাম, বডিতে এরকম ভাগ দেখা যায়, ঠিক আছে? এখানে খুব একটা ক্লিয়ারলি হয়তো ছবিতে দেখা যাচ্ছে না, বাট এই যে এখানে দেখ একটা ভাগ দেখা যাচ্ছে। এদের বডিতে প্রচুর ভাগ থাকে, ওই জন্য এদেরকে সেপ্টেট বলা হয়। মাল্টিসেলুলার, অবভিয়াসলি এটা তো একটা সেল না, মাশরুমকে তো চোখে দেখতে পাস। মাশরুম ইউনিসেলুলার হলে চোখে দেখতে পেতিস, তাহলে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হতো। অবভিয়াসলি মাল্টিসেলুলার বলেই আমরা দেখতে পাই। তো এরা মাল্টিসেলুলার হয়, কম্পোজড অফ ব্রাঞ্চড হাইফি, মানে অনেক একটা হাইফি থেকে আবার ব্রাঞ্চিং বেরোয়। হাইফি বারবার বলছি, ভেসেল নেই এদের, যেহেতু এদের ভেসেল নেই, জাইলেম ফ্লোয়েমের মতো এদের একটা করে হাইফি আছে, আর এদের হাইফিগুলো কীরকম হয়? ব্রাঞ্চড হয়, ঠিক আছে? মাইসেলিয়া 2 ধরনের হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। মাইসেলিয়া কি? হোয়াট ডিড আই সে? মাইসেলিয়া কি? অনেকগুলো হাইফি নিয়ে একটা মাইসেলিয়াম হয়, এরকম অনেকগুলো হাইফি নিয়ে একটা মাইসেলিয়াম হয়। তো এই মাইসেলিয়া 2 রকমের হতে পারে, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মাইসেলিয়াম তখন ডেভেলপ করে যখন বেসিডিওস্পোর্স জার্মিনেট করে, ঠিক আছে? মানে কিভাবে ফর্ম হয়? এই ধর তোর হাইফি, তো তার মাথায় এরকম বেসিডিয়াম আছে যার মধ্যে স্পোর্স ফর্ম হয়েছে। তো একটা স্পোর উড়ে গিয়ে এখানে জার্মিনেট করবে, জার্মিনেট করে কি ফর্ম করবে? আবার নতুন হাইফি ফর্ম করবে কিন্তু সে। তো সেই হাইফিতে সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই যে দেখ, সিঙ্গেল নিউক্লিয়াস, এই সেটগুলোতে সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, হ্যাপ্লয়েড, একটাই নিউক্লিয়াস থাকবে। তো প্রাইমারি মাইসিলিয়াম এইভাবে জার্মিনেট করে, বেসিডিওস্পোর্সগুলো জার্মিনেট করলে সেটা প্রাইমারি মাইসিলিয়াম ডেভেলপ করে। ওকে, 4টা দরকার নেই, 5th পয়েন্টটা দরকার নেই, 6th পয়েন্টটা দরকার নেই। 7th পয়েন্টটা পড়ে রাখবি যে প্লাস আর মাইনাস ট্রেনে। আমি বলেছিলাম মনে আছে ব্যাকটেরিয়ার মধ্যেও, যে ব্যাকটেরিয়ার মধ্যে মেল ফিমেল আলাদা করে নেই, কিন্তু সেটাকে এফ ফ্যাক্টর হিসাবে বলা হয়। এফ প্লাস মানে হচ্ছে তাকে মেল বলা হয়, আর এফ মাইনাস মানে হচ্ছে তাকে ফিমেল বলা হয়। তো সিমিলারলি এখানে দুটো স্ট্রেনে ডিভাইড করে দেওয়া হয়েছে, একটা প্লাস স্ট্রেন, একটা মাইনাস স্ট্রেন। তো 7টা জাস্ট পড়ে রাখতে পারিস, নট আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট পড়তে পারিস। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বাট সো মেনি পয়েন্টস আর নট রিকোয়ার্ড, ঠিক আছে? এইখানে জাস্ট পড়বি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী কী ইনভলভ, প্লাজমোগামি, ক্যারিওগামি, মিওসিস। এই পয়েন্টটা কিন্তু ইজ নট নিউ,
এটা অলরেডি পড়েছিস যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়। প্রথমে প্লাজমোগ্যামি হয়, মানে প্রোটোপ্লাস্টগুলো ফিউজ করে, তারপরে ক্যারিওগ্যামি হয়, নিউক্লিয়াসগুলো ফিউজ করে, তারপর মিওসিস হয়। দিস ইউ হ্যাভ অলরেডি স্টাডিড, সো দিস ইজ নাথিং নিউ। 8th পয়েন্টটা পড়বি, ঠিক আছে। আর এখানে কিন্তু প্লাজমোগ্যামি হওয়ার পর কিছুক্ষণ সময় পর ক্যারিওগ্যামি হয়, অনেক পরে। আর প্লাজমোগ্যামির অনেক পরে যদি ক্যারিওগ্যামি হয় তখন কি ফর্ম হয় বলেছিলাম। প্লাজমোগ্যামি হওয়ার পর একটা সেলের মধ্যে যদি দুটো নিউক্লিয়াস একসাথে জুড়ে না যায়, তাহলে অনেকক্ষণ পর যদি জোড়ে, তাহলে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে, তখন সেটাকে কি বলা হবে, বাই নিউক্লিয়েট কন্ডিশন। এখানে কিন্তু সেই কন্ডিশনটা আসে, অনেক পরে ক্যারিওগ্যামি হয়, সেটাকে বলা হয় বাই নিউক্লিয়েট বা ডাই ক্যারিয়ন, একই ব্যাপার। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, সো বাই নিউক্লিয়েট বা ডাই ক্যারিয়ন একই ব্যাপার, ঠিক আছে। এটাকে ডাই ক্যারিওফেজ বলা হয়, ডাই ক্যারিওফেজ। তারপরে 9th পয়েন্টটা পড়ে নিবি যে সেকেন্ডারি মাইসিলিয়াম যেটা সেটা লং লিভড, অনেক দিন ওটা ভালো থাকে। 10 পয়েন্টটা দরকার নেই। 11th পয়েন্টটা দেখ, সেকেন্ডারি মাইসিলিয়াম পেনিট্রেটস দ্য সয়েল। সেকেন্ডারি মাইসিলিয়াম যেখান থেকে গ্রো করে সয়েলে অনেকখানি নিচে যায় উইথ দ্য হেল্প অফ স্ক্লেরোসিয়া। স্ক্লেরোসিয়া আগে পড়িয়েছি আমি, ছবি দেখ, খুব কম্প্যাক্টলি হাইফিগুলো যেখানে থাকে সেটাকে স্ক্লেরোসিয়া বলে, বা রাইজোমর্ফ হিসাবে থাকে। রাইজোমর্ফ মানে রুটের মতো বেরোয়, সেটাকে রাইজোমর্ফ বলা হয়। 12th পয়েন্টটা দরকার নেই। 13 পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, যে ক্যারিওগ্যামি আর মাইসোসিস কোথায় হয়, যেখানে মাথার কাছে যে ক্লাব শেপ স্ট্রাকচারটা আছে বেসিডিয়া, সেখানে হবে ক্যারিওগ্যামি অ্যান্ড মিওসিস। ওকে, বেসিডিয়ামের মধ্যে যদি কোনো ডিভিশন না থাকে, সেপ্টেট মানে কি বললাম, ডিভিশন থাকা। বেসিডিয়ামের মধ্যে যদি কোনো ডিভিশন না থাকে সেটা অ্যাসেপ্টেড হবে, উইদাউট ডিভিশন, লিখে রাখতে পারিস যদি ভুলে যাস, উইদাউট এনি ডিভিশন অ্যাসেপ্টেড হবে, হলো বেসিডিয়াম বলা হয়। যদি ডিভিশন থাকে সেটাকে সেপ্টেড বলা হবে, ফ্র্যাগমো বেসিডিয়াম। ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে ওই জন্য ফ্র্যাগমো বেসিডিয়াম, ঠিক আছে। 14 পয়েন্টটা মনে রাখবি, বিকজ দিস ইজ ইউনিক ফর দিস বেসিডিওমাইসিটিস। 14 পয়েন্টটা ইউনিক ফর দিস বেসিডিওমাইসিটিস, ওই জন্য মনে রাখবি। Each basidium produces 4 meiospores or basidiospores at the tips of fine outgrowths called sterigmata. কিছুই না, এটা কিছুই বলেনি যে বেসিডিয়াম যে আছে, এই যে বেসিডিয়াম ফর্ম হয়েছে, এই যে বেসিডিয়াম আছে না, বেসিডিয়ামের এখানে অ্যাকচুয়ালি একটা প্রথমে স্টেরিগমাটা ফর্ম হয়, এটা হাইফি, তারপরে একটা স্টেরিগমাটা বলে ফর্ম হয়, সেখান থেকে ক্লাবটা বেরোয়, সেটাই বলছে স্টেরিগমাটা ফর্ম হয়, তার মাথায় বেসিডিয়া ফর্ম হয়। আর এই পয়েন্টটা ইম্পর্টেন্ট হচ্ছে 16 পয়েন্টটা, অ্যাডভান্সড ফর্ম অফ বেসিডিওমাইসিটিস, মানে যেগুলো একটু অ্যাডভান্সড ফর্ম, সেখানে রিপ্রোডাক্টিভ বডিজগুলোকে বলা হয় বেসিডিওকার্প। অ্যাসকোকার্প বলে কি কিছু ছিল না, অ্যাসকোকার্প বলে থাকার কথা। অ্যাসকোমাইসিটিসে সেগুলোকে অ্যাসকোকার্প বলা হয়। ওয়েট আ সেকেন্ড, জাস্ট লেট মি চেক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আছে, আই ফরগট টু মেনশন। রিপ্রোডাক্টিভ বডি বা ফ্রুটিং বডি অফ অ্যাসকোমাইসিটিসকে অ্যাসকোকার্প বলা হয়। এই পয়েন্টটা মনে রাখবি, অ্যাসকোকার্প। এই তিনটে নামগুলো মনে রাখতে পারিস, যত মনে রাখবি তত ভালো, ঠিক আছে। এই তিনটে নাম মনে রাখবি। অ্যাকচুয়ালি এটা আমিও কাটিনি, ইভেন আই ডিডেন্ট কাট ইট, বিকজ এটা সিলেবাসে মানে বাদ দেওয়া নেই, কিন্তু সিলেবাসে আছে। ফ্রুটিং বডিজ বা রিপ্রোডাক্টিভ বডিজকে অ্যাসকোকার্প বলা হয়, সেটা 3 ধরনের হতে পারে। ওকে, আর বেসিডিওমাইসিটিসে সেই ফ্রুটিং বডিজগুলোকে কি বলা হয়, বেসিডিওকার্প। ওকে, বাস নামটা মনে রাখলেই হবে। আর কিছু এক্সাম্পল, মাশরুমের ডিটেলস দরকার নেই, রিপ্রোডাকশন দরকার নেই, সাম আদার ফর্মস অফ বেসিডিওমাইসিটিস দরকার নেই, এটা দরকার নেই। ইকোনমিক ইম্পর্টেন্সে আগেন আই টোল্ড ইউ, 2 পয়েন্ট মনে রাখা খুব ভালো, খুবই ভালো হবে 2 পয়েন্ট মনে রাখা। অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখিস, যাতে যদি 2 পয়েন্টও লিখতে বলে, 2 পয়েন্টও যদি তুই লিখিস একদম ঠিকঠাক যেন তোরা লিখতে পারিস। ওকে, নেক্সট চলে আসবো ডিউটেরোমাইসিটিস বা ফানজাই ইমপারফেক্টি। এর ব্যাপারে আমি আগে অলরেডি একবার বলেছি যে এরা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে না, ওই জন্য এদেরকে ইমপারফেক্টি বলে, এদের ইমপারফেক্ট। ওকে, এদের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। দে হ্যাভ নো সেক্সুয়াল স্টেজ ইন দ্য লাইফ সাইকেল, পুরো লাইফ সাইকেলে কোনো সেক্সুয়াল স্টেজ বলেই কিছু নেই, ওই জন্য এদেরকে বলা হয় ডিউটেরোমাইসিটিস। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কি, স্যাপ্রোফাইট, সেপ্টেট, ব্রাঞ্চড হাইফি,
সেপ্টা কীরকম, মাল্টি নিউক্লিয়েট, এক একটা যে ভাগ হয়ে যায়, সেপ্টেট মানে কি ভাগ হয়ে যায়, আর এক একটা সেপ্টাতে কি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ওই জন্য মাল্টি নিউক্লিয়েট। মাল্টি নিউক্লিয়েট কেন হয়, বারবার বলছি যে ধর একটা সেলের মধ্যে ডিএনএ ডিভাইড করে গেছে, সেটা সাইটোকাইনেসিস হওয়া উচিত ছিল, সাইটোকাইনেসিস আর হয়ে উঠলো না, তাহলে কি হয়ে গেল, একটা সেলের মধ্যেই অনেকগুলো নিউক্লিয়াস হয়ে গেল, সেটাকেই বলা হয় মাল্টি নিউক্লিয়েট। ঠিক আছে। অ্যাসেক্সুয়াল মিনস রিপ্রোডাকশন করে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিউটেরোমাইসিটিস, যেটা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে না, এরা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে। তো ফোর্থ পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, কীভাবে রিপ্রোডাকশন করে, কোনিডিয়া, আর এদের স্পোর্টসের নাম কি, ওইডিয়া, ক্ল্যামাইডোস্পোর্স, পিকনিডিয়া। ফোর্থ পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফিফথ পয়েন্টটা মনে রাখবি। ঠিক আছে, ওকে। ডিজিজেস কজড বাই দরকার নেই, ডিজিজেস কজড বাই ডিউটেরোমাইসিটিস দরকার নেই। নেক্সট লাইকেনে চলে আসবো সোজা। ঠিক আছে, লাইকেনটাও খুব ডিটেলসে নেই। আচ্ছা একটা কথা বলে দিই, আমি না আমি চেক করলাম স্কোপ অফ সিলেবাসে এখানে একটা পয়েন্ট মেনশনড আছে কিংডম ফাঞ্জাইতে, দেখ, রোল অফ ফাঞ্জাই ইন দ্য ফিল্ড অফ মেডিসিন, বেকারি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিকম্পোজিশন। এই রোল অফ ফাঞ্জাইটা কিন্তু আলাদা করে কোথাও নেই। সো বেসিক্যালি কোথা থেকে এগুলো পড়তে হবে, সবার ইকোনমিক ইম্পর্টেন্স। আমি যে এতক্ষণ ধরে বলে আছি দুটো করে ইকোনমিক ইম্পর্টেন্স পড়ে রাখবি, তাহলে ওটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেল, ইটস নট অপশনাল এনিমোর। ইকোনমিক ইম্পর্টেন্স মনে রাখতে হবে, স্পেশালি ফুডে যদি ইউজ হয়, বেকারিতে যদি ইউজ হয়, সেই পয়েন্টসগুলোকে সিলেক্ট করে একটু পড়ে রাখিস। ঠিক আছে। লাইকেনের ব্যাপারে আগেও শুনেছিস, লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি, যেখানে দুজন একসাথে থাকে কিন্তু একে অপরের হেল্প করে। প্যারাসাইটিক অ্যাসোসিয়েশন কাকে বলে, একজন একজনের মানে একজন একজনের মধ্যে থাকে, আর একজন ক্ষতি হয় একজন বেনিফিট হয়। যেমন লাইস আমাদের মাথায় থাকে, আমাদের ক্ষতি হচ্ছে, লাইসের বেনিফিট হচ্ছে। ঠিক আছে। ছোট ছোট যে তোর ফাঞ্জাইগুলো আমাদের ইন্টেস্টাইনে থাকে বা বাইরে এগুলো ব্যাকটেরিয়াগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো কি প্যারাসাইটিক, মানে কি ওদের তো খুব বেনিফিট হচ্ছে, ওরা আমাদের বডি থেকে নিউট্রিশন ডিরাইভ করছে, বাট আমরা সিক হয়ে যাচ্ছি, দ্যাট ইজ কল প্যারাসাইটিক অ্যাসোসিয়েশন। কিন্তু লাইকেন হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যেখানে দুজনেরই হেল্প হচ্ছে। কারা কারা একসাথে থাকে, একটা ফাঙ্গাস আর একটা অ্যালগি। আমি একটু বুঝিয়ে জাস্ট বলে দিই, নিজেরা পড়ে দেখবি। অ্যালগি কিন্তু গ্রিন কালারের হয়। গ্রিন কালারের কেন, ওদের মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকার কারণে ওরা ফটোসিনথেসিস করতে পারে, তাহলে ওরা খাবারটা বানিয়ে ফেললো। আর ফাঞ্জাই কি করে, অ্যালগিকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, ফাঙ্গাসের কোনো ক্লোরোফিল নেই, ঠিক আছে, ওই জন্য ওরা খাবার বানাতে পারে না। ফাঙ্গাল কম্পোনেন্টটাকে বলা হয় মাইকোবিয়ন্ট, অ্যালগাল কম্পোনেন্টটাকে বলা হয় ফাইকোবিয়ন্ট, মানে একসাথে ওটাকে লাইকেন বলা হয়, কিন্তু তার মধ্যে ফাঙ্গালটাকে বলা হয় মাইকোবায়ন্ট, অ্যালগালটাকে বলা হয় ফাইকোবায়ন্ট। লাইকেনের ডেফিনেশনটা কিন্তু সিলেবাসে আছে, ডিটেলসে নেই, কিন্তু এই জিনিসটা তোদেরকে পড়ে রাখতে হবে। কাজটা কি কি, ফাইকোবায়ন্ট ফটোসিনথেসিস করছে, নাইট্রোজেন ফিক্স করছে, আর খাবার বানাচ্ছে, সেই খাবারটাই কিন্তু ফাঙ্গাস খাচ্ছে। আর ফাঙ্গাস কি করছে, প্রোটেক্ট করছে, টিস্যুগুলোকে প্রোটেক্ট করছে, লাইকেনটা তাতে সুস্থ থাকছে। ইট প্রোটেক্টস দ্য অ্যালগি, অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড মিনারেলস ফর দ্য লাইকেন অ্যান্ড অ্যাটাচেস দ্য থ্যালাস টু দ্য সাবস্ট্রাটাম। মানে ওরা যেখানে রক্সের ওপর হয়তো আছে, ধর একটা লাইকেন তো রকের ওপর আছে বা ট্রিয়ের বার্কের ওপর আছে, সেখানে তো আটকে থাকতে হবে, সেই আটকে থাকার দায়িত্বটা কার, ফাঙ্গাসের। ঠিক আছে, এতটা পড়লেই হবে। নেক্সট পাতায় এত কাণ্ড আছে, এত কিছু দরকার নেই। এই পোর্শনটা জাস্ট পড়ে রাখ, রিলেশনশিপ বিটুইন অ্যালগাল অ্যান্ড ফাঙ্গাস, আর কিছু দরকার নেই, এই পোর্শনটা দরকার নেই। দিস পোর্শন ইজ নট নিডেড, জাস্ট রিলেশনশিপ বিটুইন অ্যালগা অ্যান্ড ফাঙ্গাসটা জানতে হবে। ঠিক আছে, এটা নেই। ওকে, ইকোনমিক ইম্পর্টেন্স অফ লাইকেন্সের মধ্যে 2-3টে পয়েন্ট পড়ে রাখতে হবে। প্রথম পয়েন্টে দেখ, ইকোলজিক্যাল ভ্যালুটা পড়বি, ইকোলজিক্যাল ভ্যালুটা পড়লি, ফুড অ্যান্ড ফডারটা পড়লি, আর মেডিসিন পড়লি। একটা পয়েন্ট, এতগুলো পয়েন্ট দরকার নেই, নট দ্য হোল অফ থিং, জাস্ট একটা পয়েন্ট ফুড অ্যান্ড ফডার থেকে, একটা পয়েন্ট মেডিসিন থেকে, আর একটা পয়েন্ট ওই ফার্স্ট পয়েন্টটা থেকে, জাস্ট 3টে পয়েন্ট পড়লেই হবে। ঠিক আছে, নেক্সট চলে আসবো মাইকোরাইজা। মাইকোরাইজা খুব ডিটেলসে নেই, আর মাইকোরাইজা তোরা আগেও পড়েছিস। ঠিক আছে, মাইকোরাইজা আগেও পড়েছিস। এরাও মানে অ্যাসোসিয়েশন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, এটাও সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি,
গাছও বেনিফিট পাচ্ছে আর ফাঙ্গাসটাও বেনিফিট পাচ্ছে। এই ফাঙ্গাসটা কোথায় থাকে? রুটসে থাকে। ফাঙ্গাসটা কোথায় থাকে? এই হচ্ছে ধর গাছের রুট, এই রুটের মধ্যে এই ফাঙ্গাসটা থাকে, সেটাকে বলা হয় মাইকোরাইজা। ঠিক আছে, এই রুটসের মধ্যে এই ফাঙ্গাসটা থাকে, যেটাকে বলা হয় মাইকোরাইজা। যখন রুটসের গায়ে এরকম দেখ সারফেসে হচ্ছে, সারফেসে তুই দেখতেও কিন্তু পাচ্ছিস, সারফেসে হচ্ছে বলে দেখতে পাচ্ছিস তো, সারফেসের ওপর হচ্ছে, তো এটাকে বলা হবে একটো মাইকোরাইজা। একটো যদি মাইক্রোরাইজারটা রুটসের ভেতরে হয়, যাতে তুই দেখতে যাতে না পারিস, তুই ওপর থেকে যদি দেখতে না পারিস রুটসের ওপরটা দেখে, তখন ওটাকে বলা হবে এন্ডো মাইক্রোরাইজা। এন্ডো মানে ভেতরে হয়েছে, একটো মানে রুটসের ওপরে হয়েছে, ইউ ক্যান সি দ্য ফাঙ্গাস। ঠিক আছে, কি করে ফাঙ্গাসটা রুটসের ভেতরে থেকে? করেটা কি? ওয়াটার অ্যাবজর্ভ করে, মিনারেলস অ্যাবজর্ভ করে। ঠিক আছে, তো ও যদি ওয়াটার ফাঙ্গাসটা যদি ওয়াটার মিনারেল সয়েল থেকে অ্যাবজর্ভ করে, তাহলে ফাঙ্গাসের তো ভালো হচ্ছেই, তার উপর গাছটাও তো অনেক বেনিফিট পাচ্ছে। গাছের কাজ কি? রুটের কাজ কি? ওয়াটার মিনারেলস অ্যাবজর্ভ করা। রুটের হয়ে আবার ফাঙ্গাসটাই কাজ করে দিচ্ছে, ওয়াটার মিনারেলস অ্যাবজর্ভ করে ফেলছে, তাহলে গাছটাও বেনিফিট পেলো আর ফাঙ্গাস তো বেনিফিট পাচ্ছে। ফাঙ্গাস কেন বেনিফিট পাচ্ছে? গাছ থেকে নিউট্রিশন ডিরাইভ করছে। ঠিক আছে, ও কিন্তু গাছকে ড্যামেজ করছে না, এমন কোনো জায়গায় লেগে থাকছে না ফাঙ্গাসটা, যেটা খুব এসেনশিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট। এমন জায়গায়ও হচ্ছে যেখানে প্ল্যান্টকে ড্যামেজ করার কোনো উপায় নেই। ঠিক আছে, তাছাড়া শুধু তাই না, ফাঙ্গাসটা এমন এমন জিনিস তৈরি করে যেটা প্ল্যান্টটার গ্রোথটাকে প্রমোট করে, গ্রোথকে হেল্প করে প্ল্যান্টের। তো প্ল্যান্টও বেনিফিট হলো, ফাঙ্গাসও বেনিফিট হলো। In orchids which grow as epiphytes on plants have their roots associated with mycorrhiza. Mycorrhiza তোরা আগেও পড়েছিস। মাইক্রোরাইজা কি করে? নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে, ঠিক কি না? নাইট্রোজেন ফিক্স করতে পারে, অ্যাবজর্ব বলছি, নাইট্রোজেন ফিক্স করতে পারে। নাইট্রোজেন ফিক্স করে কি করে? সেটা সয়েলের সাথে আটকে, মানে সেটা সয়েলের সাথে ডিজলভ করিয়ে দেয়, আর সেই প্ল্যান্টটা কি করে? সেই নাইট্রোজেন সয়েল থেকে ইউজ করে আর গ্রোথে হেল্প করে সেটা। আচ্ছা, এপিফাইট কি? এপিফাইট লিখে রাখ, এপিফাইট ভুলে যাবি। এপিফাইট ইজ অ্যান অর্গানিজম দ্যাট গ্রোজ অন দ্য সারফেস অফ আ প্লান্ট অ্যান্ড ডিরাইভস ইটস ময়েশ্চার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য এয়ার around it, air or water around it. An epiphyte is an organism that grows on the surface of a plant and derives its moisture and nutrients from the air and water around it. মানে এই এপিফাইট গুলো গাছের হয়তো বারকে হচ্ছে, কিন্তু ও ময়েশ্চার কোথা থেকে ডিরাইভ করছে? চারদিকের এয়ার থেকে। গাছকেও কিছু ক্ষতি করছে না, ও চারদিক থেকে, এয়ার থেকে, ওয়াটার থেকে ও ময়েশ্চারটা ডিরাইভ করছে। ঠিক আছে, নেক্সট পাতায় চলে আসবো। নেক্সট পাতায় এইটা খুব ইম্পর্টেন্ট, সিলেবাসে আলাদা করে মেনশনড আছে, একটু আর এন্ডোমাইক্রোরাইজার মধ্যে ডিফারেন্সটা পড়তে হবে। ওকে, অ্যাডভান্টেজ অফ মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশনের মধ্যে দুটো পয়েন্ট অ্যাটলিস্ট পড়তে হবে, পুরোটা কাটা নয়, 2-3টে পয়েন্ট পড়ে রাখতে হবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার ইজ ভাইরাস। ভাইরাসের ব্যাপারে খুব একটা ডিটেলসে নেই, জাস্ট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। আমি পরের দিন এটা কন্টিনিউ করে দেবো, বিকজ ভাইরাসটা শেষ করে আমি তারপরে প্লান্ট কিংডমে চলে যাব। এটা একটু টাইম লাগবে ভাইরাসটা বোঝাতে, বিকজ ভাইরাসের স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা আমাকে একটু বোঝাতে হবে, ওটাতে আমি নেক্সট দিন চলে যাবো। টিল হিয়ার অনেকটা পড়ানো হয়ে গেল, শুধু ভাইরাসটা বাকি। ভালো করে বইটা পড়, ঠিক আছে? স্টার্ট লার্নিং, ইটস নো টাইম এট অল, স্টার্ট লার্নিং। ওকে, বাই।